Okay, hello everyone. আচ্ছা, first of all, welcome to the Career Focus. Career Focus এ প্রত্যেককে স্বাগত। ওকে, আচ্ছা, আমরা গতকাল একটা ডেমো ক্লাস নিয়েছিলাম, সেটা গুগল মিটে হয়েছিল। সেই ভিডিওটা রেকর্ডও হয়েছিল, কিন্তু গ্লিচিং এর কারণে সেই ভিডিওর অডিওটা একদম ভালোভাবে বোঝা যাচ্ছে না। সেই জন্য আমি আবার তোমাদের জন্য ডেমো ক্লাসটা রেকর্ড করছি। এখানে অবশ্য প্রত্যেকে অ্যাটেন্ড নেয়, কিন্তু যারা অ্যাটেন্ড করনি তাদের জন্য এটা অবশ্য ডেমো ক্লাসটা আছে, আর যারা অ্যাটেন্ড করেছিল তাদের জন্য রেকর্ডেড ভিডিওটা যেন থাকে অ্যাভেলেবেল, সেই জন্য আমি এটা রেকর্ডেড করছি তোমাদের জন্য আবার এখানে। ওকে, ফার্স্ট অফ অল আমরা এটা মেনলি ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা যে কটা চ্যাপ্টার করব ম্যাথামেটিক্সের সমস্ত রকম এক্সামকে কভার করার জন্য, সেটাই আমরা একটু দেখছি। সো এক্সামকে কভার করার জন্য মেনলি যে এই চ্যাপ্টারগুলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, স্কোয়ার রুট, কিউব রুট, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, রেশিও, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যালিগেশন, মিক্সচার, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম। আচ্ছা, এই সমস্ত চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে আবার দেখো কিছু কিছু চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো একটা এমন চ্যাপ্টার যেটা 4-5টা চ্যাপ্টার ফাউন্ডেশন। যেমন দেখো এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা যদি আমরা না করে থাকি তাহলে প্রফিট অ্যান্ড লস পারবো না, সিম্পল ইন্টারেস্ট পারবো না, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট পারবো না। মানে তাহলে পার্সেন্টেজ চ্যাপ্টারটা ফাউন্ডেশন, আরও 4টে চ্যাপ্টার। আবার দেখো এদিকে লক্ষ্য করো যে স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, এই চ্যাপ্টারটা যদি আমরা না জানি ভালো করে তাহলে বোট অ্যান্ড স্ট্রিম পারবো না, প্রবলেম অফ ট্রেন্স পারবো না। আবার অবশ্য যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা সমস্ত জায়গা থেকে কাজে লাগবে, যেমন স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ওখানেও পার্সেন্টেজ পাবা তুমি, বোট অ্যান্ড স্ট্রিমেও পার্সেন্টেজ পাবা, অন্যান্য সমস্ত জায়গায় পার্সেন্টেজ পাবা। ওকে, তাছাড়া দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, এই সমস্ত রকম চ্যাপ্টারগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, তার জন্য আমরা এগুলো করে থাকবো। ওকে, আর এদিকে লক্ষ্য করো ক্লক আর ক্যালেন্ডার, এই দুটো চ্যাপ্টার মেনলি কোশ্চেন, এগুলোর বেশিরভাগ যে সমস্ত রকম এক্সামে মেন এক্সামে আসে। তো তাও আমরা এটাকে করে রাখবো, তখন আমরা যদি কভার করতে পারি খুব ভালো কথা। আর আমাদের টার্গেট আছে এটা কভার করে নেব। আর তারপরে দেখো আরও যে এই 4টে চ্যাপ্টার আমরা এটা মার্ক করছি, যে জিওমেট্রি বলো, ট্রিগোনোমেট্রি বলো, আর এই যে আয়তন, ক্ষেত্রফল, এই সমস্ত চ্যাপ্টারগুলো মেন এক্সামের জন্য মেনলি। প্রিলি এক্সামে খুব কম আসে, মানে যে কোনো এক্সামেরই প্রিলি এক্সাম, ধরো আহ, তুমি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলো, বা তুমি সিজিএল এর ক্ষেত্রে বলো, ঠিক আছে? তো সিজিএল এর ক্ষেত্রেও এই যে জিওমেট্রি থেকে কিছু কিছু কোশ্চেন আসে, কিন্তু ট্রিগোনোমেট্রি খুব কম কোশ্চেন আসে, এরিয়ার কিছু কিছু কোশ্চেন আসে। তো চলো যা হোক, আমরা ওভারঅল সমস্ত রকমের দিক দিয়ে আমরা দেখি কভার করার চেষ্টা করব। আমাদের মেনলি এই যে ফোকাসটা আছে, এই ফোকাসটা সমস্ত রকম এক্সামকে কভার করার। তো চলো আমরা আজকে এই যে ডেমো ক্লাসে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা করতে আছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা অলরেডি এটা ডেমো ক্লাসে, লাইভ ক্লাসে যেটা গুগল মিটে হয়েছিল সেখানে আমরা কমপ্লিট করেছিলাম, কিন্তু রেকর্ডটা ভালোভাবে হয়নি, অডিও গ্লিচ হয়েছে, তার জন্য আবার রেকর্ড করতে হচ্ছে। চলো আবার আমরা এখানে স্টার্ট করছি। আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে, আর প্রত্যেকেই ভালো লাগবে, আর অবশ্যই প্রত্যেকেই জয়েন করবে আমাদের পেড ব্যাচে। ওকে, চলো ডিজিট আমরা ফার্স্ট অফ অল দেখি, আমরা ডিজিট কি বা অঙ্ক কি। আমরা নর্মালি সাধারণ লাইফে আমরা অঙ্ককে অনেক ব্যবহার করি, সেখানে কি নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোর আসলে মূল ভিতটা কি? মূল ভিতটা হচ্ছে যে এখানে যে এই যে কটা ডিজিট, ডিজিট বলতে কোনগুলো, দেখুন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা ডিজিট, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর শূন্য মিলে 10টা ডিজিট, এগুলোকে বাংলায় বলা হয় অঙ্ক। এগুলো দিয়েই তৈরি হয় কি? এগুলো দিয়েই তৈরি হয় সংখ্যা। এগুলো দিয়েই তৈরি হয় কি? সংখ্যা। তার আমি এই ডিজিটগুলোকেই আমি বসাবো, যদি বসিয়ে নিয়ে কি হবে? সেগুলো সংখ্যা হবে। আসলে এই ডিজিটগুলো এক একটা সংখ্যা, এই যে 1, 2, 3, এগুলো এক একটা সংখ্যা। কিন্তু আমি যদি দুটো ডিজিট নিই, যেমন 3 আর 2 নিলাম, 32 হলো, এটা একটা সংখ্যা। এই যে 1, 2, 3 এগুলো নিলাম, এগুলো 1 ডিজিট নাম্বার বলবো, মানে এক অঙ্কের সংখ্যা। এই যে 32, এটা 2 অঙ্কের সংখ্যা। আমি যদি আর একটা নাম্বার নিয়ে নিই তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা, সেভাবে 4 অঙ্কের হয়, 5 অঙ্কের হয়, 6 অঙ্কের হয়। আচ্ছা, আমরা এইসব অঙ্কের সংখ্যাগুলোকে দেখলাম। এবার লক্ষ্য করো যে আমরা যতটা খুশি অঙ্কের সংখ্যা নিতে পারি, 7 অঙ্কের, 8 অঙ্কের, 9 অঙ্কের, 10 অঙ্কের, মানে যত বড় খুশি নিতে পারি, তার জন্য
আমাদের যে কোনো রকম বাধা নাই, যে কোথায় এন্ড হচ্ছে নাম্বার আমি জানি না, আমার যত খুশি তত বড় নিতে পারি। ছোটবেলায় আমরা একটা গেম খেলেছি না, কেউ বলেছে যে আমার কোটি 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 লাখ কিছু জিনিস আছে, তো কেউ বলে যে তোর যত হয় তার থেকে আমার এক বেশি আছে। মানে কি, আমরা নাম্বারকে যত খুশি বড় করাতে পারি, এটাই হচ্ছে এখানে কাজ। চলো, এবার আমরা একটা জিনিস দেখছি, এই যে আমরা নাম্বার যত খুশি বড় করাতে পারি বলছি, তার মানে কি প্রত্যেকটা আহ, এক অঙ্কে, দুই অঙ্কে, তিন অঙ্কে, চার অঙ্কের, পাঁচ অঙ্কের যেসব নাম্বারগুলো বলছি, তার মধ্যে ওদের একটা জায়গা আছে সমস্ত ডিজিটগুলো বসানোর। মানে আমি বললাম জায়গাগুলোকে যদি, এটা একটা জায়গা, 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 এই যে জায়গাগুলোতে এবার আমি ডিজিট যদি বসিয়ে দিই, চলো আমি ডিজিট বসাচ্ছি, ২ আর ৩ বসালাম, তখন এটা ২ অঙ্কের সংখ্যা হয়ে গেল। কিন্তু এই যে জায়গাতে আমি এখানে ৩ না বসিয়ে আমি অন্য ডিজিটও বসাতে পারতাম, আমি ৭ বসাতে পারতাম, এখানে আমি ৩ বসাতে পারতাম, বা যা খুশি আমি বসাতে পারতাম এই যে ১০টার ভিতরে যেই ডিজিটের মধ্যে, তাই না? তো তাহলে তাহলে এই যে জায়গাগুলো কিন্তু সঠিক থাকছে, ফিক্সড থাকছে, ওখানে ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে, আর এই জায়গাগুলোর কিন্তু নাম দেওয়া হয় এক একটা। এটা হচ্ছে একক, আমরা ছোটবেলায় পড়েছি, তারপর দশকের স্থান, তারপর কি শতকের স্থান, তারপর হচ্ছে হাজার, অযুত, তারপরে কি লক্ষ, তারপরে কি নিযুত, তারপরে কি কোটি, এগুলো আমরা দেখে এসেছি ছোটবেলাতে। আর এই যে এই জায়গাগুলো যখনই আমরা কোনো ডিজিট বসাবো তখনই আমরা সংখ্যা পাবো। যেমন আমি বসালাম 453, তাহলে 453 হচ্ছে, এটা ৩ অঙ্কের একটা সংখ্যা। যদি আমি আর একটা অঙ্ক নিয়ে নিই, চলো ৭ নিলাম, তাহলে এটা ৪ অঙ্কের সংখ্যা হয়ে গেল। এবার লক্ষ্য করো, এই যে প্রত্যেকটা আমরা অঙ্ক পেলাম, এই সরি নাম্বার পেলাম, এই যে নাম্বারগুলো, ১ মিনিট, ওকে, প্রত্যেকটাই যে নাম্বার পেলাম, এই যে নাম্বারগুলোর এক একটা প্লেসে বসছে, তাই না? এই যে প্লেস যে বসছে, আমি যেমন দেখো এই যে নাম্বারটা পেয়েছি ৭৪৫৩, এখানে দেখো এটার এককের প্লেস, এককের জায়গা, দশকের জায়গা, শতকের জায়গা, আর এটা হাজারের জায়গা, তাই না? এবার লক্ষ্য করো, এই যে ৩ যেই জায়গায় আছে সেটা একটা এককের জায়গাতে আছে, ও এককের স্থানে আছে, দশকের স্থানে আছে, শতকের স্থানে আছে। তাহলে যে স্থানে থাকবে সেই স্থানে একটা মান থাকবে, তাই না? সেই যে মানটা পাবো সেটাকে বলবো আমরা স্থানীয় মান। যেমন আমি ৩-এর স্থানীয় মান যদি বলি, ৩ কোন ঘরে আছে? ৩ এককের ঘরে আছে, তাহলে ৩ ইন্টু ১, তাহলে ৩-এর স্থানীয় মান কত? ৩। যেহেতু এখানে ৫ দেখো কোন ঘরে আছে? দশকের ঘরে আছে, তাহলে এর স্থানীয় মান ৩ ইন্টু ১০, সরি ৫ ইন্টু ১০, তাহলে কত? ৫০। এখানে ৪ আছে, ৪-এর দেখো কোন ঘরে আছে? শতকের ঘরে, এর স্থানীয় মান কত হবে? ৪ ইন্টু ১০০, তাহলে কত হলো? ৪০০। এখানে দেখো ৭০০০, সরি ৭, ৭-এর স্থানীয় মান কত হবে? ৭ ইন্টু ১০০০, তার মানে এটা হবে ৭০০০। আমরা স্থানীয় মান কি সেটা আমরা বুঝতে পারলাম। স্থানীয় মানকে ইংরেজিতে বলা হয় প্লেস ভ্যালু। তাহলে যে কোনো নাম্বার আমরা একটা নিই, 35217, চলো আমরা এই নাম্বারটা নিলাম, এই নাম্বারে আমরা যে কোনো ডিজিট, যেমন 5, এই 5-এর আমি স্থানীয় মান আমি কত বের করব? 5-এর স্থানীয় মান 5 হাজারের প্লেসে আছে, হাজারের প্লেসে আছে মানে ৫০০০ হবে, সেটা আমরা জানলাম। 5 ইন্টু 1000, 5 ইন্টু 1000, 5 ইন্টু 1000। আচ্ছা, এই যে স্থানীয় মান, স্থানীয় বের করারও একটা দেখো, আমরা এখানে বলছি ৫ ইন্টু 1000 করলাম, আবার যদি ৩-এর বলি ৩ ইন্টু কত? ৩ ইন্টু ১০,০০০, মানে তাহলে এটা কত হয়ে যায়? ৩০,০০০। এবার লক্ষ্য করো যে যে ৫ আছে, ৫-এর পরে যটা ডিজিট আছে তটা কিন্তু আমি এখানে শূন্য বসাচ্ছি। আবার দেখো ৩ আছে, ৩-এর পরে যটা ডিজিট আছে, দেখো ১টা, ২টো, ৩টে, ৪টে আছে, আমি ৪টে শূন্য বসাচ্ছি, দিয়ে কি আমি স্থানীয় মান পেয়ে যাচ্ছি। স্থানীয় মান আমি সেভাবেই পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি বলি কোনো একটা সংখ্যা নেই, ৪, ৫, ৩, ৯, ২, তাহলে এখানে দেখো ৩-এর স্থানীয় মান যদি বের করতে হয়, তাহলে আমরা ডাইরেক্ট ৩ লিখবো, আর ওর পরে যটা ডিজিট আছে লিখে দেবো, যটা ডিজিট আছে তটা শূন্য লিখে দেবো। তাহলে এখানে কত? ৩-এর স্থানীয় মান হচ্ছে ৩০০। সেরকম ভাবে ৫, ৫-এর স্থানীয় মান যদি বের করি, তাহলে ৫, তারপরে ৩টে জিরো, ৫০০০, ৫০০০। তাহলে ক্লিয়ার হলো স্থানীয় মান কি? প্রত্যেকের ক্লিয়ার আই থিঙ্ক। এবার আমরা আরেকটা জানবো যে প্রকৃত মান কি। দেখো প্রত্যেকটা যে নাম্বার আছে সেই নাম্বারের ভিতরে যে ডিজিট গুলো আছে সেগুলো আমরা স্থানীয় মান পেলাম। প্রকৃত মানটা কি? প্রকৃত মানকে ইংরেজিতে বলা হয় ফেস ভ্যালু। যে ফেসটা কি? ফেসটা কি আসলে ওই জায়গায়
আমার কোন জায়গা আছে সেটা দেখে লাভ নাই, ওখানে যে আছে সেটা আমার দেখে লাভ আছে। দেখো ওখানে যদি আমি এখানে বলি, এই যে পাঁচের স্থানীয় মান হয়েছিল 5,000, কিন্তু পাঁচের প্রকৃত মান কি হবে, পাঁচের প্রকৃত মান 5 নিজেই হবে। আবার যদি বলি তিনের প্রকৃত মান কত, তিনের প্রকৃত মান 3 অনলি। আবার এই যে এই জায়গায় এক আছে, একের প্রকৃত মান কত, এক ই অনলি হবে, আর কোনো কিছু হবে না। স্থানীয় মানের ক্ষেত্রে আমরা দেখব কোন জায়গায় আছে সেই জন্য তত দিয়ে গুণ বা তারপরে ততটা শূন্য, সেরকম ভাবে আমরা করে থাকি। কিন্তু প্রকৃত মানের ক্ষেত্রে যে ডিজিটটা আছে সেটাই, সেখানেই শুধু প্রকৃত মান, ওটা অনলি, সেটাই যথেষ্ট, আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সটের দিকে যাচ্ছি। আমরা আমরা কিছু কোয়েশ্চেন করব। আমরা জানলাম প্লেস ভ্যালু কি আর ফেস ভ্যালু কি। প্লেস ভ্যালু যেই জায়গাতে অবস্থান করছে, মানে স্থানীয় মানটা যেই জায়গা আছে তার উপর ডিপেন্ড করছে। ফেস ভ্যালুটা কি, ফেস ভ্যালুটা যেই ডিজিটটা আছে অনলি সেটা, যে অঙ্কটা আছে সেটাই। এবার এখানে আমি দেখছি এই যে প্রদত্ত সংখ্যায়, এই সংখ্যায় পাঁচের স্থানীয় মান কত। আমরা দেখছি তাহলে পাঁচ কোথায় আছে, এখানে আছে। পাঁচের পরে কটা আছে ডিজিট, চারটে, তার জন্য পাঁচের পরে আমি চারটে শূন্য বসিয়ে দেবো। পাঁচের পরে চারটে শূন্য বসিয়ে দেবো, মানে দেখো অপশন বি। আচ্ছা এই অপশনগুলো কি ভাবে গন্ডগোল হয়ে গেছে, এ বি সি ডি। আচ্ছা অপশন ডি, এটা হচ্ছে পাঁচের স্থানীয় মান। ক্লিয়ার হলো প্রত্যেকের। আচ্ছা এইরকম ভাবে আমরা নেক্সট কোশ্চেনে দেখছি, খুব ইজি তাই না। আচ্ছা এখানে দেখো ফেস ভ্যালু চেয়েছে। ফেস ভ্যালু মানে কি, প্রকৃত মান, প্রকৃত মান। তাহলে প্রকৃত মান কার চেয়েছে, আটের প্রকৃত মান চেয়েছে এখানে। মানে যেই জায়গায় থাক না কেন আট, সেখানে আমার কোনো নিয়ে দরকার নাই, যেখানে খুশি থাক আটের প্রকৃত মান অলওয়েজ হবে কত, আট। এখানে একটা অপশন নিয়ে নাও এ, এটা আট। ওকে, ক্লিয়ার হলো প্রত্যেকের, আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তারপর আমরা নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। নেক্সট অঙ্ক, হ্যাঁ নেক্সট অঙ্ক আছে। এখানে আছে দ্য সাম অফ প্লেস ভ্যালুজ অফ থ্রি ইন দ্য নাম্বার দিস। আচ্ছা প্রদত্ত সংখ্যায় তিনের স্থানীয় মানগুলির যোগফল কত। এই যে প্রদত্ত সংখ্যাটা 5035335, এখানে দেখো দুই জায়গায় তিন আছে আর এখানেও তিন আছে, তাহলে এই তিনের স্থানীয় মান কত হবে, এই তিনের স্থানীয় মান, তিনের পরে কটা শূন্য, তিনটে শূন্য। আবার এই তিনের স্থানীয় মান কত হবে, তিনের পরে একটা নাম্বার আছে, একটা ডিজিট আছে, তার জন্য একটা শূন্য। এবার বলা আছে এই দুটোর যোগফল কত, যোগফল যদি করো 3030, 3030, এটা হচ্ছে আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুজ অফ 7 অ্যান্ড 3 ইন দ্য নাম্বার দিস। আচ্ছা প্রদত্ত সংখ্যায় 7 ও 3 এর স্থানীয় মানের অন্তর, অন্তর কত, অন্তর মানে জানো কি, বিয়োগ, বিয়োগ মানে বিয়োগ ফল। তাহলে বিয়োগ ফল কত, এখানে লক্ষ্য করো, এক মিনিট একটুখানি ওয়েট করি। ওকে, অল ওকে। আচ্ছা বিয়োগ ফল কত, তাহলে আমরা এখানে দেখব যে এই সাত, এই সাতের স্থানীয় মান আমরা বের করব। সাতের পর কটা ডিজিট আছে, তিনটে, তার জন্য তিনটে শূন্য। আর এই যে তিনের স্থানীয় মান বের করব, তিনের পরে কটা আছে ডিজিট, একটা, তার জন্য একটা শূন্য। দুটোকে বিয়োগ করে দিলাম, এটা শূন্য, এটা সাত, এটা নয়, এটা ছয়, তার মানে 69770, এটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো প্রত্যেকেই, আশা করি বুঝেছো। নেক্সট অঙ্কের দিকে আমরা আসছি। ওকে দেখো, the difference between the local value and the face value of 7 in this number, মানে কি, এই যে এই নাম্বারটা আছে এখানে সাতের স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য কত। চলো আমরা একটুখানি লক্ষ্য করি, 32675149। সো এখানে দেখো সাত, সাত এই প্লেসে আছে, তো সাতের প্লেস ভ্যালু কত হবে, সাতের প্লেস ভ্যালু সাতের পরে চারটে জিরো, বাস। ওকে, আচ্ছা এবার সাতের তো আমরা স্থানীয় মান পেলাম, সাতের প্রকৃত মান কত বা ফেস ভ্যালু কত। আমরা যদি পেলাম সাতের ফেস ভ্যালু, প্লেসেই থাক না কেন, কোনো আমাদের দেখে লাভ নাই, সে যেখানে খুশি থাক সাতের প্লেস ভ্যালু 7ই হবে, তাই না, সাতের ফেস ভ্যালু 7ই হবে। তাহলে আমরা এই দুটোর মধ্যে পার্থক্য চাই, মানে এদের মধ্যে ডিফারেন্স চাই, মানে বিয়োগ চাই। আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাই, 3999, দ্যাট ইজ 6। সো এখানে 6993, এই যে এটা হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের। চলো নেক্সট। আচ্ছা আমরা নেক্সট টপিকে আসছি। এবার আমরা একটু নাম্বারের মধ্যে আসব। তোমরা প্রত্যেকেই মনে করো যে আমরা ছোটবেলা থেকে কোথা থেকে আমরা গোনা শিখেছি, গোনা কোথা থেকে শিখেছি, কাউন্ট করা। কাউন্ট করা সবসময় ন্যাচারালি কোথা থেকে করি,
এক থেকে করি। স্বাভাবিকভাবে আমরা রোল কল দেখো ক্লাসরুমেও সে এক থেকে হয়ে থাকে। আমরা কোনো কিছু গুণে থাকি সে এক থেকে। তাহলে এই যে গোনা কাউন্টিং শুরু হয় তাহলে সেটাকে কি বলা হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে করি বা 1 2 3 4 5 এভাবে করি। যেই সব সংখ্যাগুলো স্বাভাবিকভাবেই এক থেকে শুরু হয়, এক থেকেই স্বাভাবিকভাবে শুরু হবে মানে 1 2 3 4 5 6 7 এইরকমভাবে গুনতে চলতেই থাকবে। কোথায় শেষ হবে জানা নাই। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা সিম্পলি বলি যেগুলো এক থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5, এই যে 1 থেকে শুরু হচ্ছে সেই সব সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, আমরা জানি একের ছোটকে শূন্য। যদি আমরা শূন্য থেকে শুরু করি শূন্য 1 2 3 4 5 করে এভাবেও চলতে থাকলো, তাহলে এই যেই সংখ্যাগুলো শূন্য থেকে শুরু হচ্ছে মানে ইনক্লুডিং শূন্য, সেটা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। আবার লক্ষ্য করো, আমরা আমরা দেখো যদি শূন্যরও ছোট নিই, শূন্যরও ছোট বলতে কি, যেমন 1 2 3 4 তো এগুলো নিয়েছি, শূন্যরও ছোট তার মানে আরো বাঁ দিকে শূন্য ছোট হচ্ছে -1 -2 -3, এগুলো হচ্ছে বা -4, এরকম ভাবে এই দিকেও ছোট চলতে থাকে। আচ্ছা, এটাকে আমরা একটু নাম্বার লাইনের মাধ্যমে বুঝি। আমরা নাম্বার লাইনে ছোটবেলায় করেছিলাম যে মাঝখানে জিরো, ডান দিকে এভাবে দাগ থাকতো, তাই না? এই যে দাগ, এইদিকে ডান দিকের দাগ 1 2 3 4 5 6 এগুলো ছিল, আর এদিকে বাঁ দিকে -1 -2 -3 -4 -5 -6 এভাবে এভাবে ছিল, ঠিক আছে, -7 এইভাবে সবগুলো ছিল। ওকে, তো এই যে সমস্ত নাম্বারগুলো মানে এই নাম্বার লাইনে দেখো ডান দিকে পজিটিভগুলো, বাঁ দিকে নেগেটিভগুলো, মাঝখানে জিরো, এই সমস্ত কিছু নিয়ে যেই নাম্বারগুলো হয় সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আবার একটুখানি বলছি, ন্যাচারাল নাম্বার কি, এক থেকে শুরু হয়। হোল নাম্বার কি, যেটা জিরো থেকে শুরু হয়। ইন্টিজার কি, ইন্টিজার যেটাখানে জিরো থাকে, +1 +2 +3 গুলো থাকে, -1 -2 -3 গুলোও থাকে, সবগুলো মিলে যেটা নাম্বারগুলো হয় তাকে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আই থিঙ্ক প্রত্যেকে ক্লিয়ার। ওকে, তাহলে এবার এখানে একটুখানি আমাদের জিনিস বুঝতে হবে। দেখো প্রত্যেকটা এই যে ন্যাচারাল নাম্বারগুলো আছে সেগুলো এক থেকে শুরু হচ্ছে। এই যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার, সেই ন্যাচারাল নাম্বারগুলো দেখো হোল নাম্বারের ভিতরে আছে, তাই না? তার মানে আমি যদি বলতে পারি প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, সেটা বলতে পারবো, একদম বলতে পারবো। কিন্তু উল্টোটা কি বলতে পারবো, প্রত্যেকটা অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, সেটা বলতে পারবো না, এটা আমরা বলতে পারবো না। তার কারণ এখানে জিরোটা আছে, জিরোটা সেটা ন্যাচারাল নাম্বার না, জিরোটা স্বাভাবিক সংখ্যা না। কিন্তু আবার যদি আমরা বলতে পারি প্রত্যেকটা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। সিম্পলি ভাবে আমরা বলতে পারি প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু প্রত্যেকটা পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। মানে কি, নিচে আসছে ওপরেরটা সঠিক না, নিচেরটা সঠিক হচ্ছে কিন্তু ওপরেরটা সঠিক হচ্ছে না। আলটিমেটলি আমরা বলতে পারি কি, একটা বড় জায়গা, সেই বড় জায়গাটা, একদম বড় জায়গাটা বললাম যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার জায়গা। এই পূর্ণ সংখ্যার ভেতরে কে আছে, পূর্ণ সংখ্যার ভিতরে আছে অখণ্ড সংখ্যা, আর অখণ্ড সংখ্যার ভিতরে আছে কি, স্বাভাবিক সংখ্যা। আমি এই যে স্বাভাবিক সংখ্যাকে এন দিয়ে বললাম, তারপরে হোল নাম্বারকে ডাব্লু দিয়ে বললাম, আর পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই পুরোটা হচ্ছে জেড, পুরো এই জেডটা হচ্ছে, পুরো এই যে জেডটা হচ্ছে, এই জেডটা হচ্ছে কার, ইন্টিজারের। আর ইন্টিজারের ভেতরেই থাকবে হোল নাম্বার, হোল নাম্বারের ভেতরেই থাকবে ন্যাচারাল নাম্বার। তাহলে কি আমরা এখানে বলতে পারি সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। সমস্ত হোল নাম্বারগুলো কি আমরা বলতে পারি যে সেগুলো পূর্ণ সংখ্যা? হ্যাঁ, বলতে পারি। কিন্তু আমরা বলতে পারি না সমস্ত পূর্ণ সংখ্যাগুলো হোল নাম্বার বা সমস্ত পূর্ণ সংখ্যাগুলো ন্যাচারাল নাম্বার, সেটা আমরা বলতে পারি না। আই থিঙ্ক এটা প্রত্যেকের ক্লিয়ার। চলো, এগুলো দেখো বেসিক, একদম এই বেসিকগুলো আমাদের জানতে হবে। বেসিক থেকে অনেক সময় কোশ্চেন আসে, আমরা কি করি যে বেসিক জিনিসগুলোকে আমরা একটু অ্যাভয়েড করে দিই মাঝে মাঝে, আর এখান থেকে যখন একটা দুটো কোশ্চেন পড়ে যায় সেটা আমাদের মিস হয়ে যায়। তো তার জন্য কি বেসিক একটু জেনে রাখবো। বেসিক জেনে রাখলে কি, যত আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে থাকবে, পরবর্তীকালে সমস্ত রকমের কোয়েশ্চেনগুলো সলভ করতে আমাদের সুবিধা হবে। এবার আমরা দেখি, আমরা তো জানলাম যে ন্যাচারাল নাম্বার, তারপরে জানলাম হোল নাম্বার আর ইন্টিজারে জানলাম, মানে কি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা। এবার এই স্বাভাবিক সংখ্যা যেগুলো ছিল সেগুলোর ভিতরে আমি দেখবো আরো কিছু ভাগ আছে। স্বাভাবিক সংখ্যাগুলোকেই আমরা আরো রকম ভাবে ভাগ করতে পারি। সেই স্বাভাবিক সংখ্যা দেখো, আমি যে ন্যাচারাল নাম্বার বলছি,
ন্যাচারাল নাম্বার, এটাকে আমরা দুভাগে ভাগ করি, দুভাগে ভাগ করে বলছি একটা হচ্ছে অড নাম্বার আর একটা ইভেন নাম্বার। ইভেন, অড বলতে বিজোড়, অড বলতে বিজোড়, আর ইভেন বলতে জোড়। এবার দেখো জোড় নাম্বার কোনগুলো, জোড় নাম্বার সেগুলো যেগুলো দুই দ্বারা ভাগ যাবে, দুই দ্বারা ভাগ যাবে। আর বিজোড় কোনগুলো, যেগুলো দুই দিয়ে ভাগ যাবে না, দুই দিয়ে ভাগ যাবে না, সেইগুলোই হচ্ছে কি, সেইগুলোই হচ্ছে বিজোড়। তাহলে লক্ষ্য করো দুই দিয়ে ভাগ কোন ন্যাচারাল নাম্বারগুলো যাবে, দুই দিয়ে ভাগ দুই যাবে, চার যাবে, ছয় যাবে, আট যাবে, এভাবে চলতে থাকলো 10, 12 চলতেই থাকবে। এইগুলো হচ্ছে কি জোড় সংখ্যা। বিজোড়গুলো তাহলে কোনগুলো, 1, 3, 5, 7, 9, 11, 13, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। ক্লিয়ার না ক্লিয়ার না? এনি ডাউট? এনি ডাউট? কোনো ডাউট নেই আশা করি। চলো নেক্সট, তাহলে আমরা জোড় আর বিজোড় জানলাম। এরপরে আমরা জানবো প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, আমরা এই যে এই ন্যাচারাল নাম্বারের ভিতরেই কিন্তু সমস্ত কিছু আসছি। এবার আমরা আমরা কিছু নাম্বারগুলো দেখলাম, সেই নাম্বারগুলো আমরা দুই দিয়ে ভাগের কথা বললাম আগে। আমি যদি আর একটা নাম্বার চলে নিই, এই যে একটা নাম্বার নিলাম 12, 12কে তো দুই দিয়ে ভাগ করা যায়, এটা তো জোড় সংখ্যা, কোনো সন্দেহ নাই। কিন্তু 12কে আরো অন্যান্য নাম্বার দিয়েও ভাগ করা যায়, যেমন 12কে 2 দিয়ে যাচ্ছে, 12কে 3 দিয়ে যাচ্ছে, 12কে 4 দিয়ে যাচ্ছে, 12কে 5 5 দিয়ে বলছি 6 দিয়ে যাচ্ছে, 12কে যাচ্ছে আবার 12 দিয়ে, আবার 12কে 1 দিয়েও ভাগ যায়। দেখো 12কে অনেক কটা নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না। আবার যদি আমি সেরকম ভাবে 6কে দেখি, 6কে অনেক কটা নাম্বার দিয়ে যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, আবার 6 দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিছু কিছু নাম্বার দেখবো, যেমন ধরো 7, 7কে কত দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায় আর 7 দিয়ে যায় অনলি। আবার দেখো আমরা 13 নিলাম, 13কে শুধুমাত্র 1 দিয়ে যায় আর 13 দিয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু নাম্বারকে অনেক কটা দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু কিছু কিছু নাম্বার আছে কি ও শুধু কাউকে দিয়ে ভাগ বাটারা করতেও ভালোবাসে না, ও শুধুমাত্র নিজের ভিতরেই থাকে আর এককে দেয়। কাকে দেয়, এককে, মানে কি ও নিজে দ্বারাই বিভক্ত হয় আর এক দ্বারাই বিভক্ত হয়। তার মানে আমি বলতে পারছি যে কিছু কিছু নাম্বারের অনেক কটা নাম্বার দিয়ে ভাগ যায়, আর কিছু কিছু নাম্বার মাত্র দুটো নাম্বার দিয়ে ভাগ যায়, সে নিজেকে দিয়েই ভাগ যায় আর আরেকটা এক দিয়ে ভাগ যায়। তাহলে এই যেই নাম্বারগুলো আছে, যেই নাম্বারগুলো শুধুমাত্র দুটো সংখ্যা দিয়েই ভাগ যাবে, সে নিজেকে আর এক দিয়ে, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাকে বলা হয় কি, মৌলিক সংখ্যা। মানে যে সংখ্যাগুলি, যে সংখ্যাগুলি কি এক ও নিজে দ্বারা বিভাজ্য, নিজে দ্বারা বিভাজ্য, তাকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলা হয়। আবার আর একটুখানি দেখো, যে যে সংখ্যাগুলি এক ও নিজে দ্বারা তাছাড়াও আরো নাম্বার দ্বারা বিভাজ্য, তাকে বলা হয় কি, তাকে বলা হয় যৌগিক সংখ্যা। এবার আর একটু ভালোভাবে লক্ষ্য করছি যে এখানে যে এই যে সংখ্যাগুলি দিয়ে ভাগ যাচ্ছে, যেমন 12 ভাগ যাচ্ছে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, এগুলোকে বলা হয় উৎপাদক। কি বলা হয়, উৎপাদক। তার মানে আমি বলছি 12র উৎপাদক অনেক কটা আছে, 6এরও উৎপাদক অনেক কটা আছে, 13র উৎপাদক মাত্র দুটো আছে, 7এর উৎপাদক মাত্র দুটো আছে। আমরা আর একটা ভাষায় বলতে পারি, যে সব সংখ্যার মাত্র দুটি উৎপাদক, মাত্র দুটি উৎপাদক, তাকে কি বলা হয়, মৌলিক সংখ্যা। আর সেই উৎপাদক দুটি কি কি, উৎপাদক দুটি এক ও সে নিজেই, এক ও নিজেই সেটা উৎপাদক। কিন্তু যেসব সংখ্যার এক দুইয়ের বেশি উৎপাদক থাকে, দুইয়ের বেশি উৎপাদক, বেশি উৎপাদক, তাকে বলা হয় কি, যৌগিক সংখ্যা। ক্লিয়ার হলো আশা করি প্রত্যেকের, মৌলিক আর যৌগিক কি সেটা প্রত্যেকের আই থিঙ্ক ক্লিয়ার, তাই না? মৌলিক আর যৌগিক যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা আসছি পরস্পর মৌলিক। পরস্পর মৌলিকটা কি? আচ্ছা, যে কোনো আমরা দুটো নাম্বার নিলাম, দুটো নাম্বার আমরা নিচ্ছি 15 আর 17। দেখো এদের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এদের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই 15কে কি কি দিয়ে ভাগ যায় দেখবো, 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, তারপরে আর 15 নিজে দিয়ে যায়। কিন্তু 17কে কত যায়, 1 দিয়ে যায় আর 17 দিয়ে যায়। এবার লক্ষ্য করো
এই যে যেগুলো দিয়ে ভাগ যাচ্ছে সেগুলোকে বলেছি আমরা উৎপাদক। এবার এই উৎপাদকগুলির ভিতরে আমি যদি এই 12টার ক্ষেত্রে লক্ষ্য করি, 12 আর 6-এর ক্ষেত্রে দেখো, 12 আর 6-এর ক্ষেত্রে উৎপাদকগুলি আমি লক্ষ্য করি, তো এখানে একও আছে, এখানে এক আছে, এখানে দুই আছে, এখানে দুই আছে। আমি যদি যে কোনো দুটো সংখ্যার উৎপাদকগুলোকে লক্ষ্য করব, লক্ষ্য করে দেখবো যে ওদের উৎপাদকগুলোর মধ্যে একই একই উৎপাদক আছে, তাহলে সেই উৎপাদকগুলোকে বলা হয় সাধারণ উৎপাদক। মানে যেটা 6-এর উৎপাদক আর 12 উৎপাদক যদি একই হয়ে যায়, সেগুলোকে বলা হবে সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক। আচ্ছা, উৎপাদকগুলোকে আবার ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর, এটা মনে রাখবে, উৎপাদকগুলোকে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর। তাহলে এই সাধারণ উৎপাদককে ইংরেজিতে কি বলা হবে? সেগুলো বলা হবে কমন ফ্যাক্টর। কি বলা হবে? কমন ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর, কমন ফ্যাক্টর। দেখো এখানে কমন ফ্যাক্টর কত, অনেকগুলো, 6 আর 12-র ভিতরে 1, 2, 3, 6 এগুলো কমন ফ্যাক্টর, তাই না? কিন্তু এখানে লক্ষ্য করো, এই যে 15 আর 17-এর ভিতরে কমন ফ্যাক্টর কে? শুধুমাত্র 1। তার মানে আমি যদি বলতে পারি যে সব সংখ্যা দুটির, যে কোনো দুটি সংখ্যার যদি কমন ফ্যাক্টর মানে সাধারণ উৎপাদক যদি এক হয়ে যায়, সাধারণ উৎপাদক যদি এক হয়ে যায়, তখন তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে সাধারণ উৎপাদক এক হলে, যে কোনো দুটি সংখ্যার কিন্তু সাধারণ উৎপাদক এক হলে তাকে বলা হয় পরস্পর মৌলিক। বা আমি আর একটা ভাষায় বলতে পারি, যদি গসাগু এক হয়, এই সাধারণ উৎপাদকের ব্যাপারটাই গসাগু, কিন্তু আমরা পরবর্তীকালে আসবো, এই গসাগু যদি এক হয় যে কোনো দুটি সংখ্যা, তাহলে বলা হয় তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা। ক্লিয়ার প্রত্যেকের? চলো আমরা নেক্সট এর দিকে যাচ্ছি। নেক্সট হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। আমরা তো দেখেছি 1, 2, 3 এসব গোটা গোটা নাম্বারগুলো দেখেছি, -1 দেখেছি, 0 দেখেছি, -2, -3 সবগুলো দেখেছি, ঠিক আছে, জোড় বিজোড়ে সবগুলো দেখেছি, ওগুলো ন্যাচারাল নাম্বারের ভিতরেই ছিল। কিন্তু আমরা কিছু কিছু নাম্বার জানি যেগুলো এইরকম হয়, মানে কি ভগ্নাংশ ধরনের নাম্বার হয়, তা 6-এর 7 এসব নাম্বার হয়। তো এই সব নাম্বারগুলো এগুলোকেও আমরা আর একটা নাম দিতে পারি। সেই নামগুলো কি? এগুলো কিন্তু পূর্ণ সংখ্যার ভিতরে পড়ছে না, পূর্ণ সংখ্যার ভিতরে এগুলো পড়ছে না, এগুলো ভগ্নাংশের ভিতরে পড়ছে। তাহলে এই যে সংখ্যাগুলো, যেগুলোকে আমরা বলতে পারি যে p/q আকারে প্রকাশ করা যায়, আর যার নিচেরটা কখনোই জিরো হবে না, মানে কিউটা কখনোই জিরো হবে না, তার কারণ জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না। জিরো দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যেতে পারে? সেটা ভাগই যায় না। তুমি সিম্পলি ভাবো কি, আমি একটা কেক নিয়েছি, কেক নিয়ে এসে 0 জনকে ভাগ করে দিচ্ছি। 0 জনকে ভাগ করে দেওয়া মানে কি, কোনো লোকই নাই কেক খাওয়ার জন্য, তাহলে ভাগ করা যাবে? যাবে না। হয় তোমাকে নিজে থাকতে হবে বা তোমার বন্ধুরা থাকবে। তুমি যদি নিজে থাকো তাহলে তুমি নিজে খেয়ে নিলা সম্পূর্ণ গোটা কেকটা, 1 ভাগ হলো। বা তুমি তোমার বন্ধুকে দিলা, 2 ভাগ হলো। কিন্তু কেউই নাই, নিজে নাই, কেউ নাই খাওয়ার জন্য, তাহলে কি ভাগই হবে না, তাই না? তার মানে কি 0 দিয়ে ভাগ করা ইম্পসিবল, অসংজ্ঞাত আর একটা কথায় বলা যেতে পারে। তাহলে এই যে এখানে আমরা দেখছি যেসব সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায়, যার নিচেরটা কখনোই শূন্য হবে না, সেগুলোই হচ্ছে কি মূলদ সংখ্যা। এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। দেখো এটা p/q আকারে আছে, ওপরে নিচে আছে, আর কি এদের নিচেরটা কখনোই জিরো নয়, তার জন্য মূলদ সংখ্যা। যে মূলদ সংখ্যাটা আমরা পেলাম। ওকে, এই যে মূলদ সংখ্যাগুলির ওপরের দিকটাকে আবার নাম দেওয়া হয়, ওপরের দিকটাকে বলা হয় লব, আর নিচের দিকটাকে বলা হয় হর। এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আরো ভালোভাবে শিখবো এগুলোকে, ঠিক আছে? লব হর দিয়ে সবকিছু জিনিস আমরা মনে রাখলাম, উপরেরটা লব আর নিচেরটা হর। ইংরেজিতে বলা হয় নিউমেরেটর, আর এটাকে বলা হয় ডিনোমিনেটর। নিউমেরেটর আর ডিনোমিনেটর। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো তাহলে 2, 3, 6, 7 এগুলো আমরা লক্ষ্য করলাম, এগুলো আমরা পেলাম, তাই না? তাহলে আর একটা লক্ষ্য করি, আমি যদি শুধুমাত্র আমি 7 নিলাম, এই যে 7 বা 3 বা 0, এসব নাম্বারগুলোকে কি p/q আকারে প্রকাশ করা যায় না? বা -2 মাইনাসগুলোকেও যেগুলোকে নিলাম সেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না? হ্যাঁ অবশ্যই যায়। দেখো কিছুর নিচে নেই মানে কত? 1 আছে। কিছু নিচে নাই মানে কত আছে? 1 আছে। কিছু নিচে নাই মানে কত আছে? 1 আছে। কিছু নিচে নাই মানে কত আছে? 1 আছে। দেখো এই সমস্ত পূর্ণ সংখ্যাগুলোকেও p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, আর যার নিচেরটা জিরো হচ্ছে না, 1 হলে কোনো প্রবলেম নাই, নিচেরটা জিরো না হলেই হলো। তার মানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা যেগুলো আছে, পূর্ণ সংখ্যাগুলো কি? পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে রেশনাল নাম্বার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার সবার প্রত্যেকের আশা করি। তাহলে আমরা রেশনাল নাম্বার সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেলাম। রেশনাল নাম্বারে আমি একটু ছবি এঁকে দিই। আচ্ছা, রেশনাল নাম্বার পূর্ণ সংখ্যার যে আমরা ছবিটা এঁকেছিলাম 0, 1, 2, 3,
4 এভাবে চলতে থাকলো। তার মানে আমার -1, -2, -3, -4 এভাবে চলতে থাকলো। এগুলোকে বলা হয়েছিল আমরা পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা দেখো যদি এর মাঝে আমরা নিয়ে নিই 1 এর 2 বা 1 এর 3 বা এইদিকে আমি ধরো নিয়ে নিলাম 3 এর 2, 3 এর 2 মাঝে হবে। তো এই সবগুলো যেগুলো মাঝে থাকছে, যে নাম্বার লাইনে 1, 2, 3, 4, 5 এদের মাঝে যেগুলো থাকছে সেগুলো কি? সেগুলো মূলদ সংখ্যা। সেগুলো মূলদ সংখ্যা। তার মানে আমি যে মাঝের গুলোকেও নিচ্ছি, কোনগুলোকে মাঝের গুলোকেও নিচ্ছি, মাঝের গুলোকেও নিচ্ছি। তখন এই যে মাঝের গুলোকেও নিয়ে যেসব আমরা সংখ্যাগুলো পাচ্ছি, মানে পুরো নাম্বার লাইনের মাঝেরও নেব, গোটা গোটাগুলোকে নেব, শূন্য নেব, সব কটাগুলো নেব। এই সমস্তগুলোই হচ্ছে কি? মূলদ সংখ্যা। এই সমস্তগুলোই হচ্ছে কি? মূলদ সংখ্যা। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। অমূলদ সংখ্যা কি এবার দেখি। অমূলদ সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আকারে প্রকাশ করা যায় না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? অমূলদ সংখ্যা, বা সেটাকে বলা হয় ইররেশনাল নাম্বার। আশা করি বুঝেছো ইররেশনাল নাম্বার তাহলে কি। এবার দেখো কাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আমি তো দেখলাম এই নাম্বার লাইনে যত কিছু আছে সবকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু এমন কেউ আছে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না? হ্যাঁ, সে তো আছে মনে হয়। না হলে তো আমরা বলতে পারবো না হ্যাঁ আছে। আচ্ছা আছে, দেখো লক্ষ্য করো, আমি যদি √4 নিই, √4 নিলে এটা রুট পেয়ে যায়, আমি কিভাবে পাই? 2 × 2, তার মানে 2 পেলাম √4, মানে এর 4 এর রুট আমি 2 পেলাম, মানে কি দুইটা সংখ্যার নাম্বার লাইনে যদি বসাই তাহলে এই যে 2 এর জায়গাটা এটা। কিন্তু আমি যদি বলি √2 বের করি, √2 এই যে 2 এর রুট আমি পাই না, 2 এর রুট পাই না, তখন এই যে 2 এর রুট কোথায় এক্সিস্ট করবে? এটাও নাম্বার লাইনে এক্সিস্ট করবে, এটাও নাম্বার লাইনে এক্সিস্ট করবে। 1 আর 2 এর ঠিক একটা মাঝে এক্সিস্ট করবে, ঠিক একটা মাঝে 1 আর 2 এর মাঝে √2 এক্সিস্ট করবে। কিন্তু এই যে √2 এইসব নাম্বারগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না। আর এইসব নাম্বারগুলো কি হয় না? এইসব নাম্বারগুলো হয় না, মূলদ সংখ্যা হয় না। তার মানে এগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মেনলি তোমরা মনে রাখবা, যেগুলোর আমরা বর্গমূল পাই না, যেসব সংখ্যাগুলোর, যেসব সংখ্যাগুলো বর্গর ভেতরেই থেকে যায় সেগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √3 অমূলদ, √5 অমূলদ, √7 অমূলদ। কিন্তু √9 কি অমূলদ? না, √9 এর আমরা রুট পাই 3, এটা মূলদ সংখ্যা। 3 এর তো একটা প্লেস আছে সঠিক এখানে। √3, √5, √7 এগুলোরও প্লেস আছে নাম্বার লাইনে। নাম্বার লাইনে তাহলে কি কি থাকবে? নাম্বার লাইনে মূলদও থাকবে, অমূলদও থাকবে, মূলদও থাকবে, অমূলদও থাকবে। আর লক্ষ্য করো এই যে যত পূর্ণ সংখ্যাগুলো হলো সব কটাই মূলদ সংখ্যা। তার মানে আমি আগে একটা ছক টেনেছিলাম যেখানে বলেছিলাম যে একদম ছোট সার্কেলটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের, তারপরে বলেছিলাম হোল নাম্বারের, তারপরে বলেছিলাম কি পূর্ণ সংখ্যা। আমি আরেকটাও বড় নিয়ে নিলাম, সমস্ত বড় সংখ্যাগুলো কি? সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। এই সবচেয়ে বড়টা কি বললাম? মূলদ সংখ্যার। তারপর এটা হচ্ছে, এটা যদি মূলদ সংখ্যা, এটা রেশনাল নাম্বার আর দিয়ে বলা হয়, সরি রেশনাল নাম্বার আর দিয়ে ডিনোট করা হয় না, কিউ দিয়ে ডিনোট করা হয়, রেশনাল নাম্বার কিউ দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এদিকে জেডটা বলেছিলাম ইন্টিজারের, তারপরে হোল নাম্বার, আর এটা ন্যাচারাল নাম্বার। তাহলে কি সমস্ত সমস্ত পূর্ণ সংখ্যাগুলি হচ্ছে কি মূলদ সংখ্যা, সমস্ত হোল নাম্বার মূলদ সংখ্যা, সমস্ত ন্যাচারাল নাম্বার মূলদ সংখ্যা। তার মানে মূলদ সংখ্যার ভিতরেই সবাই আছে। ক্লিয়ার হলো না? হলো না? ক্লিয়ার হলো না? হলো না? এবার আমরা আর একটা জিনিস বলি তোমাদেরকে, এখানে আমরা বলছি আর একটা জিনিস বলছি। আমরা দেখলাম যে মূলদ আর অমূলদ, মূলদের ভিতরে ওই যে পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা সব কটা আছে, কিন্তু মূলদ আর অমূলদ এগুলো কার ভেতরে আছে? মূলদ আর অমূলদ আছে বাস্তব সংখ্যার ভেতরে। কার ভেতরে? বাস্তব সংখ্যার ভেতরে। তাহলে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। আবার বাস্তব সংখ্যা কার ভেতরে আছে? বাস্তব সংখ্যা আছে সংখ্যার ভেতরে, মানে টোটাল সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা বাস্তব আর একটা অবাস্তব, একটা বাস্তব আর একটা অবাস্তব সংখ্যা। আর এই বাস্তব সংখ্যার ভেতরে মূলদ সংখ্যা ছিল আর অমূলদ সংখ্যা ছিল। অমূলদ গুলো দেখেছিলাম √2, √3 এগুলো সবকটা। আর মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যার ভেতরেই আবার আমরা বিভিন্ন রকমের সংখ্যা পেয়ে গেলাম। সেই বিভিন্ন রকমের সংখ্যাগুলোকে আমরা কি ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, তারপরে ইন্টিজার, এগুলো আমরা মূলদ সংখ্যার ভেতরেই পেয়ে গেছিলাম, তাই না? আমি বলি ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার,
তারপরে এটা ইন্টিজার সরি, আর তারপরে কত হোল নাম্বার, এগুলো সবই আমরা মূলদ সংখ্যার ভিতরে পেয়েছিলাম। তাহলে আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কি, সংখ্যা কি, সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয় বাস্তব আবার অবাস্তব। অবাস্তব নিয়ে আমাদের কোনো রকম ডিসকাশন নেই, আমাদের সব রকম ডিসকাশন বাস্তব নিয়ে। বাস্তবকে দুই ভাগে ভাগ করা হবে মূলদ আর অমূলদ। এই যে মূলদকেই আবার তিন ভাগে ভাগ করা হবে, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার আর হোল নাম্বার। আবার এই যে ন্যাচারাল এর মধ্যে আমি আবার ভাগ দেখেছিলাম, জোড় আর বিজোড় দেখেছিলাম। আবার এই ন্যাচারালের ভিতরে আমরা ভাগ দেখেছিলাম মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, এগুলো দেখেছিলাম। আচ্ছা চলো একটুখানি আমরা মৌলিক আর যৌগিকের ভিতরে আবার একটু ফিরে যাই। কেন ফিরে যাব? এখানে আমাদের কিছু ডিসকাশন করার কথা আছে। দেখো আমরা মৌলিকের ভিতরে আমরা যদি যাই, মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা যার এক আর নিজে দ্বারাই ভাগ যায় সেটাই মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আমি লক্ষ্য যদি করি তাহলে 2 মৌলিক সংখ্যা, তার কারণ 2 কে শুধুমাত্র 1 আর 2 দিয়ে ভাগ যায়। 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, তাই না? আবার লক্ষ্য করো এই যে 2 মৌলিক সংখ্যা, এটা পেয়েছি 2 আবার জোড় সংখ্যা। আবার দুইটাই হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা, মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আমি বলতে পারি দুইটা হচ্ছে জোড় সংখ্যা আবার মৌলিক সংখ্যা, আর দুইটা হচ্ছে সর্বনিম্ন মৌলিক সংখ্যা, সর্বনিম্ন মৌলিক সংখ্যা। আবার আমি যদি যৌগিক সংখ্যার ক্ষেত্রে দেখি, 4 হচ্ছে যৌগিক সংখ্যা, 6 হচ্ছে যৌগিক সংখ্যা, তারপর 8 হচ্ছে যৌগিক সংখ্যা, 9 হচ্ছে যৌগিক সংখ্যা, 10 হচ্ছে যৌগিক সংখ্যা, এভাবে চলতে থাকলো এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এবার লক্ষ্য করো আমি এখানে 2 3 4 5 6 7 এগুলো সবই দেখে নিয়েছি যে কোনোটা মৌলিকে পড়ছে কোনোটা যৌগিক পড়ছে, কিন্তু আমি একজনকে দেখিনি যে ন্যাচারাল নাম্বারের ভিতরে একজন আছে যে মৌলিকেও পড়ছে না আবার যৌগিকও পড়ছে না। কে? সে হচ্ছে এক। এক এমন একটা সংখ্যা যে মৌলিকেও পড়ে না আবার যৌগিকও পড়ে না, মানে এক বলছে আমি দল ভাগ করব না, আমি না মৌলিকে যাবো আমি যৌগিকে যাবো, আমি একাই 100, আমি একাই 100, একাই 100, ও এক বলছে আমি কারো দলে যাব না, আমি একাই 100, মানে শের হমেশা কেলা হি আতা হে আর গিদর তো ঝুন্ড মে আতা হে। তাই না? আচ্ছা চলো তাহলে আমরা দেখে নিলাম মৌলিক আর যৌগিক সংখ্যা কি, আবার পরস্পর মৌলিক সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি। আর চলো এবার এই সমস্তগুলি নিয়ে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো দেখবো। আমরা এই যে ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো এগুলো আমরা পড়ে নিয়েছি অলরেডি, যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারই হচ্ছে হোল নাম্বার পড়েছি। প্রত্যেকটা হোল নাম্বার কিন্তু আবার ন্যাচারাল নাম্বার নয়, তার কারণ জিরো আছে ওখানে, জিরোটা হোল নাম্বার, সেটা ন্যাচারাল নাম্বার না। এবার দেখো আমরা যদি জোড় আর জোড়ের যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা জোড় পাবো, তাহলে আমরা জোড় পাবো। আচ্ছা এই যে ছকটা তোমরা একটুখানি দেখে নিবে, যেখানে আমরা একটুখানি পরে ডিসকাশন করব। এই ডিসকাশনটা আমরা সিম্পলি খুব সহজ রকম ভাবে আমরা কোশ্চেনের ভিতরে পেয়ে যাব। আচ্ছা আমরা দেখেছি স্মলেস্ট প্রাইম নাম্বার মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, এটা তো আমরা বললাম। আর একটাই মৌলিক সংখ্যা যেটা কি জোড়ও হবে সেটাই হচ্ছে 2। আর প্রথম মৌলিক সংখ্যা যেটা হচ্ছে বিজোড় সেটাকে 3। এগুলো কিছু ফ্যাক্ট আছে, যেই ফ্যাক্টগুলো। আর 1 কি? 1 না মৌলিক না যৌগিক। আর 4 হচ্ছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। আর তারপরে দেখো সবচেয়ে ছোট যৌগিক আবার বিজোড় সংখ্যা হচ্ছে 9। এগুলো কিছু ফ্যাক্ট আছে, যে ফ্যাক্টগুলো আমরা দেখলাম। আমরা এবার কিছু একটা টেস্টে আসি। এই ধর এইখানে আমরা একটা টেস্ট করব, যে আমরা পরীক্ষাতে কোশ্চেন এটা অনেকবার এসেছে, যে একটা সংখ্যা দিয়ে দেবে, বলবে যে এটা মৌলিক কি মৌলিক না সেটা যাচাই করো। যেমন এখানে দেওয়া আছে টেস্ট দ্য ফলোইং নাম্বারস আর প্রাইম অর নট, প্রাইম আর নট সেটা যাচাই করতে বলেছে। যেমন দেখো 137, এটা মৌলিক কি মৌলিক না সেটা আমাদের যাচাই করতে হবে। তার জন্য আমি কি করব, দেখবো 137 এর কাছাকাছি কে বর্গ আছে। বর্গ বলতে কি, 10-এর বর্গ যদি নিই তাহলে কত হয় 100, 11-র বর্গ নিই তাহলে কত 121, 12-র বর্গ নিলে কত 144। ঠিক আছে। আচ্ছা লক্ষ্য করো এগুলো হচ্ছে বর্গ, এগুলো হচ্ছে কি বর্গ। এবার দেখবো যেই বর্গটা যে 137-এর থেকে বড় হয়ে গেছে, ঠিক যখন দেখো 121টা 137-এর থেকে ছোট কিন্তু 144টা বড়, তাহলে এই যে 12-র বর্গ 144, এটা যখনই 137-এর থেকে বড় হলো, এটাকে নিয়ে আমাদের এবার কাজ। এটাকে নিয়ে কি কাজ আমরা বলছি, যখনই 12-র বর্গ পেলাম সেটা 137-এর থেকে বড় হলো, ঠিক ওইটাকেই নিব আমরা, 12টাকে দেখব। 12টাকে দেখলাম, আর 12 থেকে ছোট, মাথায় রাখবে 12 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি আমরা দেখব। মৌলিক সংখ্যা 12 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি কি কি? 2 আছে, 3 আছে, মানে 12 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখব, 7 আছে,
তারপরে কত আছে 11 আছে, এগুলো হচ্ছে 12 থেকে ছোট মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে যদি 137 ভাগ চলে যায়, যে কোনো একটা দিয়ে ভাগ চলে গেলে সেটা মৌলিক হবে না। মানে আমি লক্ষ্য করছি 137 কি 2 দিয়ে ভাগ যায়, যায় না। 137 কি 3 দিয়ে ভাগ যায়, না একদমই যায় না। 137 কি 7 দিয়ে ভাগ যায়, দেখি 7 থেকে 7 আর পরে থাকে কত 6 7, না এটাও 7 দিয়ে ভাগ যায় না। 137 কি 11 দিয়ে ভাগ যায়, 11 কে 11 2 আর 27 না 11 দিয়েও যায় না। যখন কোনোটা দিয়েই ভাগ যাবে না তখন সেটা হয়ে যাবে কি মৌলিক। যদি কোনো একটা দিয়ে ভাগ যেত তাহলে সেটা মৌলিক হতো না, তখন সেটা হয়ে যেত কি যৌগিক, তাহলে এটা মৌলিক। আমরা বুঝতে পারলাম। তা সেরকম ভাবে তোমরা নাম্বার 2 করে নিতে পারবে। চলো আমরা নাম্বার 3 এর দিকে দেখি। নাম্বার 3 319 আছে। 319 আমরা দেখব যে 17 বর্গ কত 289, 289 টু 89, 18 বর্গ কত 324। এই যে 18 বর্গ ঠিক বড় হয়ে গেল, 18 বর্গটা 319 থেকে, তখন 18টা নিয়ে আমরা এবার কাজ করব। 18টা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে 18 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি দেখব। সেগুলো কত 2 3 5 7, তারপরে 11, আচ্ছা তারপরে দেখব 13 আর কত 17। ঠিক আছে, আমরা এইগুলো দেখলাম যে এইগুলো দিয়ে এবার প্রত্যেকটা দিয়ে দেখবো ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, মানে যে কোনো একটা দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে আমাদের আর দেখার দরকার নাই, সেটা মৌলিক হবে না, যৌগিক হয়ে যাবে। দেখো 2 দিয়ে ভাগ যায় না, একদমই যায় না 2 দিয়ে ভাগ। 3 দিয়ে ভাগ যায় 10 13, না 3 দিয়েও যায় না, 5 দিয়ে তো যায় না। 7 দিয়ে যাচ্ছে কি আমরা দেখি, 4 সাথে 28, 3 আর 9, না 7 দিয়েও যাচ্ছে না। 11 দিয়ে যাচ্ছে কি আমরা দেখি, 11 দুগুণে 22 আর 9 পড়ে থাকছে, হ্যাঁ 11 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তার মানে যদি 11 দিয়ে ভাগ চলে গেল তার মানে কি এই 319টা মৌলিক নয়, এটা হয়ে যাচ্ছে কি যৌগিক, এটা হয়ে যাচ্ছে যৌগিক। তাহলে মৌলিক আর যৌগিক কিভাবে বের করতে হয় আমরা বুঝতে পেলাম। আসলে এটাকে মৌলিক কি মৌলিক না সেটা টেস্ট, এটা সংখ্যাগুলি মৌলিক কি মৌলিক না সেটা টেস্ট। এই প্রসেসটা পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে, চেক করো নিচের নাম্বারগুলি কোনটি মৌলিক। ওকে, বাস। চলো এবার কোশ্চেনে আসি। কোশ্চেন হচ্ছে এটা, অল ন্যাচারাল নাম্বারস অ্যান্ড জিরো আর কল্ড, মানে কি সমস্ত স্বাভাবিক সংখ্যা এবং জিরোকে বলা হয়। সমস্ত স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 করে ডট করে চলতে থাকলো, তার সাথে যদি জিরো নিয়ে নেওয়া হয় তাহলে এই যে সংখ্যাগুলিকে কি বলা হয় তোমরা বলো তো, জিরো থেকে যে নাম্বার স্টার্ট হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি হোল নাম্বার, তাকে বলা হয় কি হোল নাম্বার, সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা, তাই না? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? চলো, আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা অঙ্কের দিকে আসছি। দেখো এভরি রেশনাল নাম্বার ইজ অলসো, মানে প্রত্যেকটি মূলদ সংখ্যাগুলি কি কি, প্রত্যেকটি মূলদ সংখ্যা মনে করো। দেখো মূলদ সংখ্যাগুলো কোথা থেকে এসেছে? মূলদ সংখ্যা আমরা করিয়েছিলাম যে বাস্তব সংখ্যা থেকে মূলদ সংখ্যা এসেছে। বাস্তবকে দুই ভাগে ভাগ করা হয়, একটা মূলদ আর একটা অমূলদ। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা মূলদ সংখ্যা কি হবে? বাস্তব সংখ্যা হবে। তার মানে কি অপশন বি, তাই না? প্রত্যেকটা মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা হবে, তার জন্য অপশন বি। ক্লিয়ার হলো প্রত্যেকের? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। চলো এখানে দেখো এই যে নাম্বার পাই, এই যে পাই, এই পাইটা কিন্তু পাইয়ের ভ্যালু হয় 3.14 করে ডট ডট করে নাম্বার চলতেই থাকে, এই ভ্যালুটা আবার রিপিট হতে থাকে। যখন এই রিপিটেটিভ ভ্যালু আসবে তখন পাইটাকে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে মূলদ সংখ্যা নয়, এটা অমূলদ সংখ্যা বলা হবে। আমরা নর্মালি ছোটবেলাতে করেছি পায়ের ভ্যালু 22/7, আসলে 22/7 নয় সেটা, 22/7 করলে সেটা রিপিটেটিভ ভাবে আসবে, কিন্তু এটা হচ্ছে মূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বার। মনে রাখবে পাই হচ্ছে ইররেশনাল নাম্বার। ঠিক আছে, √2 বলো, √2 কি রেশনাল না ইররেশনাল? √2 কে তো ভাঙা যায় না, তাহলে ইররেশনাল মানে অমূলদ সংখ্যা, তাই না? চলো এবার আমরা দেখি হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ অড, মানে নিচের কোনটি সর্বদা বিজোড় হয়? দেখো দুটি বিজোড় সংখ্যার যোগফল, দুটি বিজোড় সংখ্যা 3 আর 5 না হইতে যোগফল করলে কত 8 হলো। যদি বিজোড় সংখ্যা যোগফল বিজোড় হচ্ছে না, বিজোড় হচ্ছে না, এটা জোড় হয়ে যাচ্ছে। দুটি বিজোড় সংখ্যার পার্থক্য 5 আর 3 এর মধ্যে পার্থক্য করো, তাহলে তুমি জোড় পেয়ে গেলা, এটা বিজোড় হচ্ছে না, না। দুটি বিজোড় সংখ্যার গুণফল, দুটি বিজোড় সংখ্যা যদি গুণ করো তাহলে গুণফলটা কত 15 পেয়ে যাচ্ছ, এটা কি এটা বিজোড় হচ্ছে, হ্যাঁ তাহলে দুটি বিজোড় সংখ্যার গুণফল বিজোড়ই হয়, তাহলে এটাই হচ্ছে অপশন সি কারেক্ট উত্তর। ক্লিয়ার হলো প্রত্যেকের? এখানে দেখো সর্বনিম্ন মৌলিক সংখ্যা কোনটি? সর্বনিম্ন মৌলিক সংখ্যা কোনটা আমরা তো পড়েছি 2, তাই না? আচ্ছা এবার লক্ষ্য করি,
এবার লক্ষ্য করি সাম অফ ফার্স্ট 4 প্রাইম নাম্বার। দেখো প্রথম চারটে মৌলিক সংখ্যার যোগফল কত। প্রথম চারটে মৌলিক সংখ্যা আমরা দেখব 2, 3, 5 আর 7। এই প্রথম চারটে মৌলিক সংখ্যা এদের যোগফল কত? 7 আর 3 10 আর এখানে 5 আর 2 17। তার মানে হচ্ছে কত? 17। ক্লিয়ার? আচ্ছা পরেরটা দেখি। এবার দেখো 1 থেকে 20 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যার যোগফল। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমাদের লিখতে হবে 2, 3, 5, 7, তারপরে 8, 9 তো হচ্ছে না, 10 হচ্ছে না, 11, 13, 14, 15 হচ্ছে না, 16 হচ্ছে না, 17 হচ্ছে আর 19 হচ্ছে। এই সব কটা যোগ করবে, তোমরা আনসার পাবে। আশা করি তোমরা পারবে এটা করতে, তোমাদের জন্য এটা থাকলো। আচ্ছা, তো এবার দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? দেখো প্রথম অপশনটাই আমরা পেয়ে গেছি, অপশন এ 3, 7, 21। এটা ভাগ যায়, 3 দিয়েও যায়, 7 দিয়েও যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা নাই, মানে অপশন এ কারেক্ট উত্তর। বুঝতে পারা গেছে? প্রত্যেকের বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা চলো এবার আমরা দেখি নিচের কোনটি মৌলিক সংখ্যা। নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখো 20 তো মৌলিক সংখ্যা নয়, 21ও নয়, 22ও নয়, অবশ্য 19 মৌলিক সংখ্যা, তাই না? বুঝতে পারা গেছে প্রত্যেকের? আবার দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা। নিচের কোনটি মৌলিক সংখ্যা, ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে মৌলিক সংখ্যার ক্ষেত্রে। 115 তো হবে না, তার কারণ এটা 5 দিয়ে ভাগ যায়। 119 হবে কি হবে না সেটা আমাদের চেক করতে হবে, আর 117 হবে কি হবে না সেটা আমাদের চেক করতে হবে। আচ্ছা 119 কত দিয়ে ভাগ যেতে পারে? 119 কত দিয়ে ভাগ যায় সেটাও তো বড় কথা একটা। চলো 119টা আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা এটা 119 মৌলিক কি মৌলিক না সেটা দিয়ে আমরা লক্ষ্য করার জন্য সেই প্রসেস, কোন প্রসেসটা? ওই যে বর্গ বের করার প্রসেস। বর্গ মানে কি? এই যে 11 বর্গ যদি নিই 121 ঠিক 119-এর থেকে বড় হয়ে যায়, তাহলে 11 থেকে ছোট আমরা মৌলিক সংখ্যাগুলো নেব 2, 3, 5, 7, তাই না? এই যে ছোটগুলো নেব, 11কে নিজেকে নেব না। দেখো এটা 2 দিয়ে ভাগ যায় কি? 2 দিয়ে তো একদমই যায় না 119 ভাগ। 3 দিয়ে ভাগ যায় কি যায় চেক করবো, 10, 11, 3 দিয়েও যায় না, 5 দিয়ে তো যায় না, 7 দিয়ে কি যায় দেখবো, 7 একে 7 আর 4, 7, 7, 49, 7 দিয়ে ভাগ চলে যায়, তার মানে 119 মৌলিক নয়। তাহলে 119ও মৌলিক নয়, হচ্ছে না। তাহলে 127 আমরা চেক করব, 127 চেক করবো, তাহলে 11তেই তো হচ্ছে না 127। 12 বর্গ যদি নিই 144, সেটা 127-এর থেকে বড়। তাহলে আমরা লক্ষ্য করব যে মৌলিকগুলো কি 2, 3, 5, 7 আর 11। লক্ষ্য করো 2 দিয়ে কি ভাগ যায় কি যায় না সেটা দেখবো, 127 একদমই যায় না। 7 দিয়ে যায় কি যায় না? এখানে 7, 8 না, 7 দিয়েও যায় না, 5 দিয়ে তো যায় না, সরি 3 দিয়ে, 7 দিয়ে দেখো 5 একে 7 একে 7 আর 5 না, 7 দিয়েও যায় না, 11 দিয়ে যাচ্ছি, 11 কে 11 আর না 11 দিয়েও যায় না, কোনোটা দিয়েই যাচ্ছে না, মানে এই 187 মৌলিক সংখ্যা। আশা করি প্রত্যেকেই বুঝেছো। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা দেখো সবচেয়ে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা কত? 3 অঙ্কের মৌলিক সংখ্যা আবার সবচেয়ে ছোট। দেখো 100 তো মৌলিক সংখ্যা নয়, তার কারণ জানি আমরা 110 দিয়ে ভাগ যায়, তাই না? 2 দিয়েও ভাগ যায় 100, তাহলে 100 মৌলিক সংখ্যা নয়। তাহলে তার থেকে ছোট, তার থেকে কি তারপরেরটা ঠিক 101, এটা কি মৌলিক সংখ্যা যদি হয়ে যায় তাহলে এটাই সবচেয়ে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা হবে। তো এটা মৌলিক সংখ্যা কি সংখ্যা না সেটা দেখার জন্য আমরা কি করব, 101টা 11 স্কোয়ার 121, ঠিক এটার থেকে বড়, 100 101-এর থেকে ঠিক এটাই বড়। তার মানে 11 মানে কত, 2, 3, 5, 7 এগুলো আমরা নিলাম, এগুলো 11 থেকে ছোট মৌলিক সংখ্যা। তো এটা কি 2 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা আমরা চেক করব, না যায় না। 3 দিয়ে ভাগ যায় কি, একদমই যায় না। 5 দিয়ে তো যায় না। 7 দিয়ে কি চেক করব, 7 একে 7, 3 পড়ে থাকে, না 7 দিয়েও যায় না। তার মানে এই 101ই হচ্ছে সবচেয়ে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো সবাই প্রত্যেকে? আশা করি ক্লিয়ার প্রত্যেকের। এনি ডাউট? ওকে, আশা করি কোনো ডাউট থাকবে না। ওকে, চলো এবার আমরা যেগুলো আমরা একটুখানি আসবো, যেই টপিকটা মেনলি সেটা হচ্ছে ডিভিজিবিলিটি, সেটা হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই সংখ্যা তত্ত্বের ভিতরে। সেই বিভাজ্যতার আমরা একটুখানি ভালো রকম ভাবে লক্ষ্য করছি। দেখো বিভাজ্যতা, বিভাজ্যতা আমরা দেখবো কত দিয়ে ভাগ যায় সেগুলোকে শর্টকাটে কিভাবে আমরা করতে পারবো, সেই ভাগ যাওয়ার প্রসেসটাই আমরা দেখবো। দেখো 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ যদি আমি হয়, 2 দ্বারা ভাগের নিয়মটা কি? কোনো একটা আমরা নাম্বার নিলাম, 2, 3, 5, 7, 3, 6। আচ্ছা 2, 6 বা 3, 6 যা খুশি নিলাম আমরা, সে অসুবিধা নাই। আচ্ছা এই যে আমরা 2 দ্বারা ভাগ যাচ্ছে, এই সংখ্যাটা যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা কিভাবে চেক করব? সেটা চেক করার জন্য খুব সহজ উপায়, লাস্ট ডিজিটটা আমরা দেখব। লাস্ট ডিজিটটা যদি, লাস্ট ডিজিটটা যদি যদি 0 অথবা 0 অথবা জোড় হয়,
জিরো অথবা জোড় হয় তাহলে সেটি 2 দ্বারা ভাগ যাবে, তাহলে টোটাল নাম্বারটি 2 দ্বারা ভাগ হবে। তাহলে কি লিখবে রুল? লাস্ট ডিজিট জিরো বা জোড় যদি হলো তাহলে 2 দিয়ে ভাগ যাবে। তার মানে আমি আর একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, আর একটা এক্সাম্পল যেটা দিচ্ছি সেটা লক্ষ্য করো। 4 3 5 2 0, বলো এটা 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না? হ্যাঁ অবশ্যই ভাগ যাবে, দেখুন শেষে কত আছে? শেষে আছে 0 আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। চলো আমরা 2 দিয়ে ভাগের নিয়ম আমরা দেখে নিলাম। এবার আমরা দেখি 4 দ্বারা ভাগ। 4 দ্বারা ভাগ যাওয়ার প্রসেসটা কি? চলো আমরা 4 দ্বারা ভাগ যাওয়ার প্রসেসটাও আমরা দেখে নিচ্ছি। দেখো 2 এ শুধুমাত্র একটা 2 ছিল, তাই না? কিন্তু 4 কে যদি আমরা লক্ষ্য করি, 4 কে আমরা 2 গুণ 2 দুটো 2 পাচ্ছি। 2 এর ক্ষেত্রে দেখো লাস্ট ডিজিটটা আমরা দেখেছিলাম, কিন্তু আমরা যদি 4 এর ক্ষেত্রে দেখি, দেখো 2 3 6 1 2। আচ্ছা এই যে 4 এর ক্ষেত্রে আমি একটা নাম্বার নিলাম, 4 এর ক্ষেত্রে এই যে এই নাম্বারটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখার জন্য আমরা কিন্তু লাস্ট দুটো ডিজিট দেখব। তার কারণ এখানে 2 এর ক্ষেত্রে লাস্ট একটা ডিজিট দেখেছিলাম, এখানে একটা 2 ছিল বলে, এখানে দুটো 2 আছে বলে কি লাস্ট দুটো ডিজিট দেখব। লাস্ট দুটো ডিজিট যদি সেটা 4 দিয়ে ভাগ যায় তাহলে টোটাল নাম্বারটাই 4 দিয়ে ভাগ যাবে, আর এটা তো 4 দিয়ে ভাগ যাচ্ছে লাস্ট দুটো ডিজিট। তাহলে রুলস লেখো, লাস্ট টু ডিজিট, লাস্ট টু ডিজিট 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ যদি যায় তাহলে টোটাল নাম্বারটাই 4 দিয়ে ভাগ যাবে। তাহলে ক্লিয়ার প্রত্যেকের? এবার আমরা পরের রুলস দেখছি, পরেরটা হচ্ছে 8 দ্বারা ভাগ। 8 দ্বারা ভাগের ক্ষেত্রে আমরা চলো এবার দেখি 8 দ্বারা ভাগ। 8 দ্বারা ভাগের ক্ষেত্রে এখানে 8 এ দেখো কটা 2 আছে? 8 এ লক্ষ্য করে দেখো 3টে 2 আছে। এবার তোমরা রুলসটা নিজেই বলতে পারবে। আমরা যেখানে যখন দেখেছিলাম একটা 2 ছিল তখন লাস্ট একটা ডিজিট, দুটো 2 ছিল লাস্ট দুটো ডিজিট, যখন 3টে 2 আছে তখন কি লাস্ট 3টে ডিজিট, তাই না? ধরো আমরা একটা নাম্বার নিই, এই যে আমরা একটা নাম্বার নিলাম, এই নাম্বারটা 8 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা দেখার জন্য লাস্ট 3টে ডিজিট দেখব। লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট। সো লাস্ট 3 ডিজিট আমরা দেখব। যদি লাস্ট 3 ডিজিট 8 দ্বারা ভাগ যায়, 8 দ্বারা কি ভাগ যায়, তাহলে টোটাল নাম্বারটা 8 দিয়ে ভাগ যায়। 168 যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই 8 দুগুণে 16, 8 একে 8, অবশ্যই 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে টোটাল নাম্বারটাও কি 8 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলে? প্রত্যেকের ক্লিয়ার? আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো চলো এটা আমাদের এখন পর্যন্ত একটা ডেমো ক্লাস ছিল, সেই ডেমো ক্লাসে আমরা এতটা পর্যন্ত নিলাম। ওকে, আমরা মেন ক্লাসে যখন স্টার্ট করব সেখানে আমরা এই চ্যাপ্টারটাকে আবার রিপিট করব, বাস অ্যাজ ফর দ্য ডেমো ক্লাসের জন্য, যাতে তোমরা বুঝতে পারো যে পড়ানোর ধরনটা কেমন হবে, সেই রকমের জন্য ডেমো ক্লাসটা নেওয়া। আশা করি আমরা প্রায় 1 ঘন্টার ওপরে ক্লাসটা এটা রেকর্ড করলাম, অবশ্যই সেটা লাইভ ক্লাসে হয়েছিল। লাইভ ক্লাসে আমরা সম্পূর্ণটা কমপ্লিট করিয়েছিলাম, যে এই স্লাইডের সম্পূর্ণটা কমপ্লিট করে শেষে কিছু অঙ্ক বাকি ছিল, যেহেতু আমরা সেগুলোকে আবার রিপিট করাবো সেই বলেই। তো আশা করি প্রত্যেকেরই ক্লাস ভালো লাগছে। যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে তোমরা জয়েন করো। এরপরে ক্লাস আমরা একদম পেড ব্যাচে স্টার্ট করব, আর ডেমো ক্লাস নয়। এখানে আমরা একটা ডেমো ক্লাস নিয়ে থাকলাম। তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক, আমি তোমাদেরকে একটা ফর্মের লিঙ্ক দিব, সেখানে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তারপরে পেমেন্ট সিস্টেমে আছে, পেমেন্ট সিস্টেমে গিয়ে তারপরে তোমরা তখন লাইভ পেড ব্যাচে তোমরা জয়েন করতে পারো। ওকে, তাহলে আমরা এখানেই তোমাদের সাথে এন্ড করলাম আমাদের লাইভ বলছি আমাদের ডেমো ক্লাস। আমরা লাইভ ক্লাসে দেখা করছি আবার পেড ব্যাচের ক্ষেত্রে। তোমাদের নেক্সট যেটা আমাদের লাইভ পেড ব্যাচ চালু হতে যাচ্ছে, সেটা হতে যাচ্ছে নেক্সট টিউসডে মানে মঙ্গলবার। আর মঙ্গলবার হচ্ছে 7 তারিখ। 7 তারিখে তোমাদের ক্লাস চালু হবে। 1 মিনিট, 7 তারিখ, 7 তারিখ। আচ্ছা, তোমাদের ক্লাস কী বারে চালু হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব এক্স্যাক্টলি ভাবে কী বারে চালু হবে, বিকজ আমার আর একটা ব্যাচ আছে, সেই ব্যাচের সঙ্গে আমার টাইম শিডিউলটা দেখে নিতে হবে। সেই ব্যাচটা রোজ রোজ থাকে না। আচ্ছা, 7 তারিখ হবে না, 8 তারিখ, 8 তারিখ চালু করব তোমাদের ক্লাস। 8 তারিখ চালু করব, 8 তারিখ বুধবারে চালু করব তোমাদের ক্লাসটা। ওকে, চলো তাহলে এখানেই আমরা এন্ড করছি। যারা পেড ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নাও। ওকে, চলো তাহলে দেখা হচ্ছে পেড ব্যাচে প্রত্যেকের সাথে।